হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 59 নম্বর ভূগোলের পেজটা প্র্যাকটিস করব, যেটা 3-4-12 নম্বর আছে। দেখো, এখান থেকে মোট বিভাগ ঘয়ের 4 নম্বর থেকে তোমাকে 4টা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, যেখানে প্রতিটারই বিকল্প প্রশ্ন আছে অথবা আছে, কিন্তু 4টা প্রশ্নই দেওয়া থাকে আর 3 নম্বর করে থাকে। তো 3 নম্বরের স্ট্যান্ডার্ড এর আগে আমি 2 নম্বরের ভিডিও দিয়েছি। 5 নম্বরের দেখো দুটো সেট আছে, 5-5-10। বাইরে থেকে ভূগোল বইটা না পড়ে আমরা যদি কোশ্চেন উত্তরে প্রথমেই প্র্যাকটিস নেমে যাই, আমি আবার বলেছি ভূগোল আর ইতিহাস এই দুটো সাবজেক্ট যদি প্রথম থেকেই টেস্ট পার করতে শুরু করি বইটা না পড়ে, আরে ওইটাই বই পড়া হবে। কারণ মাঝে মাঝে আমি ইউটিউবে বিভিন্ন চ্যাপ্টারগুলো সলভ করছি। অলরেডি আমি তোমাদের জন্য 5.2 সেটের যে দুটো অর্থনৈতিক ভূগোলে প্রশ্ন পড়ে সেটা আমি ইউটিউবে কভার করে আসে না, তুমি কমন পাবে। এই বছর মাধ্যমিকে যেগুলো আসলো না, পরের বছর সেগুলোই দিবে, আমি কভার করে দিচ্ছি পুরো। ভূগোলের কোয়েশ্চেনটা আমি বলে দেবো কী পড়ি, প্রতি বছরই বলি, আর একদম কমন এই বছরও কমন এসেছে, 100% কমন একদম। তো এই প্রশ্নগুলোর জন্য এই 2 নম্বরের 6-2-12 মানে 6টা প্রশ্ন করতে হবে, আর 3-4-12 এই দুটো তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এবং প্রথম থেকেই খাতা করতে হবে একটি। তুমি যদি টেস্ট পেপারে 10টা পেজ করো, যে কোনো টেস্ট পেপার ভালো খারাপ বলে হয় না, তুমি পরশোদের টেস্ট পেপার করো, এবিটি করো, মোট কথা কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর দেখো, তুমি 10টা বা 20টা পেজ করার পর গোটা ভূগোল বইটাই করা হয়ে যায়, আর ভূগোলের বাড়তি একটাও প্রশ্ন আসবে না। তাহলে এখন থেকেই যদি আমি প্রিপারেশনলি টেস্ট পরীক্ষাটা, ইউনিট পরীক্ষাগুলো বাইরে থেকে দেওয়া যায়, ছোটো ছোটো ইতিহাস ভূগোলটা। হ্যাঁ, জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান আমি ইউনিট অনুযায়ী প্র্যাকটিস করছি, কোয়েশ্চেন প্যাটার্ন তো কি আছে, কিন্তু ভূগোল ইতিহাসটা আমি মাধ্যমিক টেস্টের মাধ্যমিক ভাবছি। অক্টোবরে তোমাদের টেস্ট হবে, তুমি অক্টোবরে টেস্ট পরীক্ষাটাকে মাধ্যমিক ভাবতে হবে। আর বাকি যে 3 মাস পর আরেকটা মাধ্যমিক হবে, সেটা এডিশনাল টাইম ভাববো। তুমি টেস্ট পরীক্ষাটাই মাধ্যমিক, একদম মন থেকে তৈরি করতে হবে, অ্যাক্টিং করা যাবে না। তো তারই আমি কিছু আজকে 4টা প্রশ্ন, মানে 8টা প্রশ্ন, প্রতিটারই বিকল্প প্রশ্ন আছে, 8টা প্রশ্ন উত্তর কীভাবে লিখবে প্রতিটা পেজের আলোচনা করব। এই পেজে পড়েছি, যেমন প্রশ্নগুলো আমার খাতা দিয়ে লেখা আছে, পেজ নাম্বার 59, যার কাছে টেস্ট পেপার আছে খুলতে পারো। এবিটি টেস্ট পেপার 2024-25, নিশ্চয়ই ভূগোলের প্যাটার্ন জানো। 2 নম্বরে 6টা প্রশ্ন করতে হয়, আর 3 নম্বরে 4টা প্রশ্ন। 5 নম্বরের মোট 2টা সেটে, প্রাকৃতিক ভূগোলের সেটে 2টা প্রশ্ন করতে হয়, 4টা দেওয়া থাকে, আর 10 নম্বর আর ম্যাপ পয়েন্টিং পড়ে 10 নম্বর। এই তো 54 নম্বরের ভূগোল, আর বাকি 36 নম্বর তো এমসিকিউ, ওটা তো আলাদা করে প্র্যাকটিস হবে। 54, 36, 90। ভূগোলে যদি কেউ 95 তুলতে, তো বাহির থেকে পড়াশোনা করো, আর এই 20 দিনে ভূগোল রেডি হয়ে যাবে। চলো এখন আমরা দেখবো এই পেজের প্রশ্ন উত্তরগুলো, ঠিক আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ইয়ারদাং আর জিওগেনের পার্থক্য। দেখো, ইয়ারদাং যুগেন দুটাই বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ। তো ভূমিরূপগুলোর অবস্থান দেখিয়েছি আমি, শিলার অবস্থান। ইয়ারদাং কঠিন কোমল শিলাগুলি পরস্পর লম্বভাবে নিচে দাগ দিয়ে দেবে, লম্বভাবে অবস্থান করে। আর এইটা পর্যায়ক্রম অনুভূমিক, এটাই পার্থক্য। অনুভূমিক যুগেন আর ইয়ারদাঙ্গের দুটাই বায়ুর ক্ষয়কার্যের ফলে। কঠিন শিলা কোমল শিলা যদি পরপর থাকে, তখন কোমল শিলাটাকে বায়ুতে উড়াই নিয়ে চলে যায় হাওয়াতে, আর কঠিন শিলাটাকে পারে না, তখন এইরকম একটা ডিজাইন দেখতে হয়, ঢেউ খেলানো। এইটাকেই বলে ইয়ারদাং। আর যুগেনটা উপর থেকে যে অনুভূমিক যখন থাকবে পর্যায়ক্রমে পরপর, তখন এই ছবিটা অ্যাকচুয়াল এরকম হইতো। এটা বাস্তবে দেখলে তুমি কল্পনা করতে হবে, এই দুটাকে এখন একই মনে হচ্ছে তো, কিন্তু এই ছবিটা অ্যাকচুয়াল এমনি হইতো। বুঝতে পারছি ব্যাপারটা? আঁকা সম্ভব হলো এমনি হইতে হয়, এই উপর নিচে এরকম করে মারি দিচ্ছে, চিরুনের মতন করে দিচ্ছে। আর যখন আড়ে আড়ে থাকছে তখন এরকম হচ্ছে। এইটা ইয়ারদাংটা ঠিক আছে, এটা লম্বভাবে অবস্থান করছে কঠিন শিলা কোমল শিলা, কিন্তু এইটাতে কঠিন শিলা কোমল শিলা কীভাবে অবস্থান করছে? আড়াআড়ি, মানে উপর দিক থেকে ভাবতে হইতো, তাইলে তুমি বুঝতে পারি যেতে, মানে সমান্তরাল থাকছে। তখন নাইলে এই দুটাকে একই মনে হচ্ছে। ছবিতে বইয়ে এইভাবেই ছবি দেওয়া থাকে, আমি দেখেছি, কিন্তু বইয়ের ছবিটাতে যুগেন ছবিটা ঠিক নেই, যুগেন ছবিটাকে উল্টাই দিলে ভালো ছিল, তাহলে তুমি ভালো বুঝতে। আর উৎপত্তি দ্রুত ক্ষয় পেয়ে গড় সৃষ্টি করে, কঠিন শিলাগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে মূর্তির আকার ধারণ করে। আর এখানে কোমল শিলাগুলি কঠিন শিলার ক্ষয় পেয়ে সমতলে গোলাকৃতি ঢিপির মতন আকার ধারণ করে। যুগেন ঢিপির মতন হয়, আর এখানে কোনো মূর্তির মতন হয়। এটা সৌদি আরবে দেখা যায়, এটা উত্তর আমেরিকার সেনারান মরুভূমিতে দেখা যায়। আর চিত্র দিয়ে আছে, এটা তুমি 3-3 পড়ো। সলিড উত্তর। ছবি পার্থক্যের মধ্যে যে ছবি দেওয়া যায়, ভাবনাটাই দুর্দান্ত। পার্থক্য তো আমরা ছবি দিই। দেখো, এরপর দিয়েছে ওইখানের অথবা প্রশ্ন, রসেমাতানি এবং ড্রামলিনের পার্থক্য। দেখো, দুটাই হিমবাহ দ্বারা সৃষ্টি হচ্ছে। রসেমাতানি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, ড্রামলিনটা হিমবাহ সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি হয়। তো প্রথম পার্থক্য লেখা আছে, অবক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে, এবড়ো খেবড়ো ঢিপির সৃষ্টি হয়েছে। আর পর্বতের পাদদেশে হিমবাহ ডিমের মতন একটু সঞ্চয়কার্যের ফলে গঠিত হয়। জাস্ট পর্বত থেকে যখন হিমবাহটা নিচের দিকে নামে, তখন ড্রামলিন সৃষ্টি হয়, উল্টানো ডিমের মতন হয়। রসেমাতানে হিমবাহের উৎপাটনজনিত ক্ষয়ের ফলে হয়, এটা ক্ষয়ের। আর এটা সঞ্চয়ের জন্য, ক্ষয়ের জন্য তোমার যদি কিছু না মনে থাকে, এইটুকু লিখবি যথেষ্ট,
যেটা ক্ষয়ের জন্য হয় এটা সঞ্চয় কার্যের জন্য হয় হিমওয়েল। এটা পর্বতের নিচে হয় আর এটা রসে মাতানে যে কোনো পর্বতে হয়, ঠিক আছে। উৎপাদন ঢাল দেখো বুঝে নিচ্ছি রসে মাতানে জিনিসটা একটু। ধরো এইখানে পর্বত আছে, তো অ্যাকচুয়াল পর্বতটাকে এরকম ভাবিতে হবে, নাহলে ওইখান থেকে বোঝা মুশকিল। এই 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 পর্বতের ঢালটা ধরো এখানে হিমবাহ আসছে, হিমবাহ নিশ্চয়ই জানো যে হিমরেখার উপরে জলটা বরফ হয়ে থাকে, তখন বরফটাই নিচের দিকে আস্তে আস্তে নামে। সেই ঝিঙ্গার বৃদ্ধি, ঝিঙ্গা একটা গাছ আছে দেখবে তুমি 4 দিন পর ঝিঙ্গাটা বড় হয়ে যায়, কিন্তু তুমি দাঁড়াইন থাকবে ঝিঙ্গার বৃদ্ধি দেখতে পাবে না। তেমনি হিমবাহের চলনও দেখতে পাবে না, হিমবাহ নদীর মতন নয়, হিমবাহ চলছে, ওই ঝিঙ্গা বাড়ছে, আমরা ঝিঙ্গা গাছের গোড়ায় দাঁড়াইন দেখবো 4 দিন, কিন্তু ঝিঙ্গার বৃদ্ধিটা দেখতে পাবে না। কিন্তু তুমি রবিবার একবার ঝিঙ্গা দেখো আর বৃহস্পতিবার দেখবে ঝিঙ্গাটা অনেক বড় হয়ে যায়, কিন্তু তুমি দাঁড়াইন দেখলে বৃদ্ধিটা দেখতে পাবো কি? ঠিক হিমবাহের চলনটাও সেরকম। তাহলে এই ঢালটাতে হিমবাহের সঙ্গে এটা ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকার এইটা একটু আলগাভাবে পড়ে, তখন এই ঢালটাতে ক্ষয় হয়, তখন এইটা দেখতে এইটা ক্ষয় পেয়ে যায় একদিকটা, আর একদিকটা যেমন খা তেমনি থাকে, এটাই রসমেতানি, ঠিক আছে। হিমবাহের একদিকটা প্রবাহের দিকটা মসৃণ হয় আর বিপরীত দিকটা অমসৃণ, দেখতে পেয়েছো? প্রবাহের দিকটা মসৃণ হচ্ছে, এই দিকটা মসৃণ, এর প্রবাহের আর বিপরীত দিকটা কি হচ্ছে? অমসৃণ, এই দিকটা অমসৃণ হয়ে যাবে, ঠিক আছে। প্রবাহের দিক মসৃণ, বিপরীত দিকও মসৃণ, এই অমসৃণ আর বিপরীত দিকে মসৃণ, ঠিক আছে। এই ছবি দিয়ে দিয়েছে সলিড পার্ট। এটাও তুমি 3-3 আরো সহজ করে লেখা যেত, ভাষা জটিল দিয়ে আছে। বর্জ্য ব্যবস্থাপনায় 4R কি? 4R হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। এই 4টাকে 4R বলা হয় বর্জ্য ব্যবস্থায়। বর্জ্য ব্যবস্থাকে আমরা কমাইতে পারি, রিইউজ করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি, রিসাইকেলিং করতে পারি, ওটি চক্র আকারে যেমন ছিল তেমনি আগের অবস্থায় নিয়ে যেতে পারি, আর রিফিউজ করতে পারি, আমরা বর্জ্য পদার্থ ব্যবহারই করবো না, এইভাবে করতে পারি। রিডিউস এই পদ্ধতিতে বর্জ্যের ব্যবহার হ্রাস করার করতে হবে, যেমন প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার। রিইউজ পুনরায় ব্যবহার করতে হবে, যেমন কাগজকে মোড়ক করে আমরা বিভিন্ন জিনিস তৈরি করে নিই। রিসাইক্লিং পুনর্নবীকরণযোগ্য করতে হবে, হ্যাঁ। আর পুরনো লোহা থেকে যেমন নতুন লোহা, নতুন কাঁচগুলো থেকে আমরা নতুন কাঁচ বানাই। আর রিফিউজ মানে প্রত্যাখ্যান করতে হবে, আমরা বর্জ্য পদার্থকে ব্যবহারই করবো না, যেগুলো বেশি প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহার কমাই দেবো। এই 4টার সাহায্যে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ করা যায়। 4Rটা খুব ইম্পর্টেন্ট, এটাও 3-3, এটা তার বাড়তি তথ্য দেওয়ার জন্য 4টাই ডিসকাস করা আছে। এবারে 4.2 এর কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর অপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। দেখো ভাগীরথী হুগলি নদীর ম্যাপের উপর ছবি দিয়ে দিবে একটু, আরে পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে ভাগীরথী হুগলি নদী দেখাই দিবে। এই পশ্চিমবঙ্গের এই নিচ দিকটা আসবে না, তাহলেই হবে এই দিকটা, এইখান থেকে ভাগীরথী হুগলিটা দেখাই দিবে। গঙ্গা নদী বাংলাদেশ চলে গেছে, তুমি শুধু ভাগীরথী হুগলির দেখাবে, কাটিং করে দিবে ম্যাপটাকে নিচ দিকে, বাস। এই সাইডে একটু ছবিটা দিবে। ভাগীরথী হুগলি নদী হুগলি শিল্পাঞ্চল অবস্থিত, সেইখানে জলের ভৌত রাসায়নিক পরিবর্তন, এখানে নানা জলের বিষাক্ত পদার্থ কলকাতা বিভিন্ন টাউন থেকে আসছে, তো কানপুর, মানপুর, উত্তরপ্রদেশ গঙ্গার অনেক আগের থেকে, হ্যাঁ। দিল্লিতে যমুনা নদীটা তো গঙ্গায় ঢুকছে, সেই যমুনা তো দূষণ হয়ে আছে, তো ব্ল্যাক ফুট ব্যাধি আর্সেনিক দূষণের ফলে ঘটছে। আচ্ছা, নদীর নাব্যতা হ্রাস পেয়েছে, কারণ এইখানে জোয়ার ভাটার ফলে সুন্দরবন এলাকায় নদীর অনেক পলি জমে গেছে, ড্রেজিং করা হয় না ঠিক মতন, তাহলে পলি জমার ফলে নাব্যতা হ্রাস পেয়ে গেছে, তার ফলে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। কৃষি জমির উপর প্রভাব পড়ছে, এই আশেপাশের কৃষি জমিগুলো তো বর্জ্য পদার্থগুলো চলে যায়, বোতল ভাঙা, গঙ্গাতে এখানে একদম গতিবেগ কমে যায়, নিম্ন গতি, ফলে ওই কৃষি জমিতে বোতল, প্লাস্টিক যা আছে, সবাই তো ভারতবর্ষের একদম বড় ড্রেন তো গঙ্গা নদী, হ্যাঁ। তো সেই জায়গায় সব রাজ্য থেকে আসছে, উত্তরপ্রদেশ, বিহার, তিহার, যত গার্বেজটা আসে পরে এই পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলির নিচ দিকটা জমিছে। বাংলাদেশে আরও জমিছে, কিন্তু আমাদের দেশটা এখন দেখবো। ফলে এই 3টা ক্ষতি হচ্ছে, চাষে ক্ষতি হচ্ছে, জাহাজ চলাচল অসুবিধা হচ্ছে, আর এমনি নদীর জলটাতে রোগ হচ্ছে, পানীয় জল হিসাবে অনেকে ইউজ করে এটাকে, হ্যাঁ। তো সেইটাতে অনেক দূষণ হচ্ছে। এটাই লিখবে 3টা পয়েন্ট দিয়ে, 3-3 সলিড উত্তর। দেখো ভারতের পশ্চিমবাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ কেন জমে? দেখো পশ্চিমবাহিনী নদীগুলো কি আছে, নর্মদা, তাপ্তি, সবরমতী, ম্যাপে দেখানো হয়েছে পশ্চিমবাহিনী, ভারতের ম্যাপটা কাটিং করে দেওয়া হয়েছে, দেখো কত সুন্দর, সলিড উত্তর। এবং নদীগুলোতে বদ্বীপ গড়ে ওঠে না, তার কারণ হচ্ছে নদী অববাহিকার দৈর্ঘ্য, নদী অববাহিকাগুলোর দৈর্ঘ্যটা খুব ছোট বটে, হ্যাঁ। সঞ্চয় করতে পারে না, খুব স্পিডে ঝড়ঝড় যাহা গদগদ জলপ্রপাতের মতন জল পড়ে সমুদ্রে, হাইট আছে এইখানটায়। এইদিকে নদীগুলো যেমন এই ভাগীরথী হুগলি বা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পূর্ব বাহিনী যেগুলো আছে, সেগুলোতে এই দিকের নদীগুলো সব পলি সঞ্চয় হয়, বদ্বীপ আছে, কিন্তু এই দিকের নদীগুলো খাড়া ঢাল থেকে নামিছে, প্রচুর স্পিডে জল যায়, ফলে বদ্বীপ গোটার সুযোগ নেই, খাড়া ঢাল, প্রচুর খাড়া ঢাল আছে। আর উপনদীর সংখ্যা খুবই কম, এখানে উপনদী বেশি থাকে না, নর্মদা, তাপ্তি, সবরমতী এইসব নদীতে বেশি মাহি উপনদী থাকে না, ফলে এগুলোতে বদ্বীপ দেখা যায় না। ম্যাপে ছবি দেওয়া হয়েছে আর 3টা পয়েন্ট লেখা হয়েছে, কারণ তার 3-3, কম বেশি কম নাই, সলিড উত্তর। জলপথে অর্থনীতির উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? দেখো জলপথ অন্যান্য পরিবহন ব্যবস্থা যেমন সড়কপথ,
রেলপথ সুবিধাজনক অর্থনীতির ক্ষেত্রে, তেমনি পরিবহন মাধ্যম, ব্যবসা বাণিজ্য প্রভৃতির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে জলপথের। জলপথ, এইটা ভারতে কত % জলপথ ব্যবহার করা হয়, এই তথ্যগুলো কিন্তু গুগল থেকে সার্চ করে দিবে। এই উত্তরটা অত ভালো হয় না, ভূমিকা তো দিতে হবে আরও। হ্যাঁ, জলপথে অর্থনীতি উন্নয়নের জীবনরেখা বলা হয়েছে কারণ সুলভ অবাধ পরিবহন, এখানে জল নির্মাণে কোনো ব্যয় রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। হ্যাঁ, পাল তুলে দিল, জাহাজ চলে গেল হাওয়ার সাহায্যে, তেল ফেল সব বাঁচিয়ে যায়। হ্যাঁ, সড়ক পথের জন্য কোনো ঘর্ষণ নাই, টান নাই, টিউব নাই, মেশিনারি নাই, জাহাজের খুব খরচ খরচা কম, ফলে এর মাধ্যমে অবাধ পরিবহন হয়। যাত্রী বৃহদায়তন পণ্য পরিবহন, জলপথে বড় বড় জাহাজ ঢুকে যায়, ফলে অনেক কিছু খনিজ তেল, আকরিক লোহা, ইস্পাত, কয়লা, পেট্রোল ইত্যাদি সব গড়ে উঠছে, এবং কোনো হ্যাজিটেশন, যানজট হয় না, জলজনে অত যানজটও হয় না অত। দেখো নদীতে তো আর সব মানুষ ঘুরে বলছে না, হাঁটছে না, চলছে না, মানুষ যা যাইছে আরও নৌকা এসছে, তারা ট্যাকেল করা খুব সহজ। ঠিক আছে, পরিবেশ দূষণও হয় নাই, এগুলাও লিখতে পারো তুমি। জীবনরেখা ওই জন্য বলা হয়, জীবনরেখা তো আরও 2-1টা পয়েন্ট দেবে, এটাতে আমি 2 দিব এখন উত্তরটা আরও ভালো লেখা যাবে, তথ্য আরও দেওয়া যাবে। নেক্সট কোনো ভিডিওতে আমি এই উত্তরটা স্ট্যান্ডার্ড করবো পরে। ভূবৈচিত্র্যসমূহ মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো। দেখো, ভূবৈচিত্র্য সম্পন্ন মানচিত্রের ভৌগোলিক উপাদান যেমন মৃত্তিকা, সহায়ক উদ্ভিদ, নদ নদী এবং সাংস্কৃতিক উপাদান, জনবসতি, পথঘাট, শিল্প প্রভৃতি বিষয়কে যখন বিভিন্ন রং ও প্রতীক চিহ্নের সাহায্যে চিহ্নিত করা হয় তখন তাকে ভূবৈচিত্র্য মানচিত্র বলে। যেমন ভারতের SOI সার্ভে অফ ইন্ডিয়া এই মানচিত্র প্রস্তুত করে। এর প্রয়োজনীয়তাগুলি হলো, কোনো অঞ্চলের ভৌগোলিক পরিবর্তন জানতে এই মানচিত্রের প্রয়োজন হয়। অঞ্চলগুলিতে ভৌগোলিক ও সাংস্কৃতিক উপাদানগুলিতে শনাক্ত করা হয়। এদের স্টার দিয়ে লিখেছে, মানে আমি গোল পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক আছে, কোনো অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ও পরিকাঠামোর ক্ষেত্রে এই ধরনের মানচিত্র জানা প্রয়োজন। বন সম্পদ এবং অন্যান্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে এই গুরুত্ব রয়েছে। বা সেটা 3-3, আর বেশি ওয়েবসাইট তথ্য দিয়ে আছে, অনেক সলিড উত্তর আছে। 8-এর প্রশ্ন, এটাই লাস্ট প্রশ্ন এই সেটটার, এই পেজটা। দূরসংবেদন 4 দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো। দেখো, দূরসংবেদন ব্যবস্থার গুরুত্বগুলি হলো, আধুনিক সংবেদন প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ঘটিয়ে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে খুব কম সময়ে অনেক খরচ করে সংগ্রহ করা হয় তথ্য। পৃথিবীর দুর্গম, দুর্ভেদ্য, প্রতিকূল, অসহনীয় জলবায়ু এলাকাতে দূরসংবেদন ব্যবস্থার সাহায্যে তথ্য সংগ্রহ করা যায়। দূরসংবেদন ব্যবস্থার ভূপৃষ্ঠে যাবতীয় তথ্য সংখ্যার আকারে সংগৃহীত করা হয়। একসঙ্গে প্রচুর তথ্য সংগ্রহ করা যায়, সেগুলি সহজেই নির্দিষ্ট কম্পিউটারের সাহায্যে বিশ্লেষণও করা যায়। দূরসংবেদন প্রযুক্তির সাহায্যে কোনো নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়ের ব্যবধানে তথ্য সংগৃহীত হয় বলে এই নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক ও আঞ্চলিক পরিবর্তন সহজে বোঝা যায়। এর ফলে ওই অঞ্চলের পরিকল্পনা গ্রহণও সুবিধা হয়। দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব আরও 2-একটা উদাহরণ দিতে ভূমিকাতে, এটা ভূমিকাটা ঠিক লেখাটা সেটিং হল না। যেমন ইন্টারনেট, ইমেল, ফ্যাক্স, দূরসংবেদন ব্যবস্থার গুচ্ছের নাম লিখতে শুরুতে, একটা ভূমিকা টাইপের করতে তোমাকে শুরুতে। তারপরে তুমি এইটার পয়েন্ট বরং একটা কমাইন দাও, তাও চলবে। 3টা পয়েন্ট দাও, 3 নম্বর আছে, কিন্তু ভূমিকা টাইপের তোমাকে একটু শুরুতে দিতে হবে, নাহলে লেখার উত্তরটা সেটিং হলো না। এটা আমি তোমাকে 1.5-এর বেশি দিতে পারবো না, ভাষা দেওয়া আছে বেশি, তথ্য দিতে হবে, বুঝতেছো? ইমেল, 2-4টা দূরসংবেদন ব্যবস্থার নাম ফার্স্টে লিখতে হবে ভূমিকাতে, তারপরে তুমি এই তিনটা দিলেও চলবে, বেশি দেওয়ার দরকার নেই, এইটা না দিলেও চলবে লাস্টেরটা। ঠিক আছে, 3টা পয়েন্ট দাও, কিন্তু ভূমিকা দাও যে কোন কোন, আর প্রত্যেকটা তো যে কোন ফ্যাক্স, এটা ফ্যাক্সের কাজে লাগিয়েছে, এটা উপগ্রহ চিত্র লিখছি আমরা, কোনটা কোথার থেকে লিখছি, কিভাবে কি করছি, একটু ডিটেলস আলোচনা হবে। হ্যাঁ, পরীক্ষায় সুযোগ থাকলে এখান থেকে আমি যে কোনো একটি প্রশ্ন করবো। ভূপ্রাকৃতিক মানচিত্রে 3 নম্বরের এখানে একটি প্রশ্ন একদম গ্যারান্টি আসবে, কিন্তু আমি যে দুটার মধ্যে যেটা সুবিধা সেটি করবো। এখন আমি টেস্ট পেপার থেকে যখন প্র্যাকটিস করবো বা প্রিভিয়াস ইয়ার থেকে যখন প্র্যাকটিস করবো, সবাই প্র্যাকটিস করে রাখা ভালো, কোনটা পড়বে কোনো ঠিক নেই, সবাই রেডি করতে হবে। আরে তুমি 5টা পেজ করো না, ভূগোলে আনকমন আর আসবে না, সব কমন পেয়ে যাবে তুমি, এলাই পড়বে ভূগোলে, এই প্যাটার্নটাই পড়বে, প্রশ্ন 19-20 হবে, আর লেখি প্র্যাকটিস করলে সাহসটা বাড়িয়ে যাবে। ভূগোল পরীক্ষায় তুমি একদম 95 গ্যারেন্টি। এই মিশনটা, এই পদ্ধতিটা ফলো করো। আর আমি তো বলেছি এই বিভাগটা আমার রেডি হয়ে গেছে, তোমরা ইউটিউবে ফলো করবে আমাকে। ইউটিউবে আমি অনেক ক্লাস দিয়েছি, অনুকূল পরিবেশ, ভারতের নদ নদী, এই পার্থক্যটা দিয়েছি, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প, একাদশী, কারণ এই সাইডটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি রিসেন্ট আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতটাও দিয়েছি, তারও ক্লাসটা আসবে খুব শীঘ্রই, যে সমুদ্র স্রোতের গুরুত্ব, সমুদ্র স্রোতের প্রভাব, সব ক্লাস। এই সেটটা আমার রেডি, এই সেটটাকে আমি আস্তে আস্তে রেডি করবো এবার। তার মধ্যে 2-3 চলবে, মানে পুরো ভূগোল 54 নম্বর প্র্যাকটিস চলবে। আর এমসিকিউ তো 54 নম্বর প্র্যাকটিস করার যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি এমসিকিউ নিজেই পারবে। তারপর পড়া রেডি হয়ে গেলো, তখন এমসিকিউ নিজেই পারবে। এখন এমসিকিউ নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, এমসিকিউ শেষের দিকে করবো। এইটা 20টা পেজ আমরা মিনিমাম করব, প্রতিদিন ছোট ছোট আলোচনা হবে, সবাই খাতা করবে, আমার সাথে সাথে আমার লেখাগুলো করবে, নিজেরাও আবার বাড়িতে কিছু লিখবে।
আর এই লেখাগুলো থেকে অনেক হেল্প নেবে। লেখাটা স্ট্যান্ডার্ড কীভাবে বানাচ্ছি সেটাও লক্ষ্য করবে। স্ট্যান্ডার্ড যদি কোনো কিছু হয় না, আমি নম্বর কম দিয়েছি সেটা লেখো না, সেটা আমি যেটা উপদেশ দিলাম সেটা পালন করবে, তারপর লিখবে খাতায়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, অনেক 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 পড়াশোনা করো। ভূগোল ইতিহাস একদম 90 তুলবই, এইটা আমার একদম অঙ্গীকার। ওকে।